গ্রহণযোগ্য ভোট করতে নির্বাচন কমিশনের সংলাপে নানা পরামর্শ দিয়েছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনে ইসি নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। আর লটারির মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তার বদলি চেয়েছে জামায়াত। এদিকে সিএসি বলছে নির্বাচন সুষ্ঠু করতে দলগুলোর ভূমিকাই মুখ্য। ফারজানা আক্তারের প্রতিবেদন। ভোটের আগে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে থাকে নির্বাচন কমিশন। এবারের সংলাপের মূল বিষয় আচরণবিধি প্রতিপালন। ইসির চতুর্থ দিনের সংলাপে অংশ নেয় ১৩ দল। এ সময় জামায়াতের পক্ষ থেকে লটারির মাধ্যমে ডিসিদের বদলির সুপারিশ করা হয়। জোটে নিজেদের প্রতীকে ভোটের বিরোধিতা জানায় গণসংহতি আন্দোলন। এ বিষয়ে বিপরীত অবস্থান এনসিপির। আস্থা রাখার মতো একটা উপায় হলো লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া। যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না। কোনো জোট গঠন করে কোনো দল যদি মনে করে তারা জোটগত একটা প্রতীকে নির্বাচন করবেন, সেক্ষেত্রে আপনার এটা বাধা রাখাটা আমরা সমীচীন মনে করি না। আপনারা যে সিস্টেমটা চালু করেছেন সেখানে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মাধ্যমে যাদের বয়স 18 হবে আপনারা তাদেরকে ভোটার লিস্টে, আমরা বলেছি ইলেকশন ডে পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদেরকে এই প্রক্রিয়া নিয়ে আসার জন্য। বিগত সময়ে যারা অনিয়মের সাথে জড়িত ছিল তাদের এবার নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ দেয় গণ অধিকার পরিষদ। নির্বাচনে নিয়মকানুন জটিল না করার পরামর্শ বিএনপির। এই দামি নির্বাচনে অংশ নিয়ে যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে এরা প্রত্যেকে অপরাধী। সুতরাং এই দামি অপরাধী এরা কোনোভাবেই আগামী নির্বাচনে যাতে অংশগ্রহণ করার সুযোগ না পায়। আমি মুখে বলছি যে আমরা গণতন্ত্রের দেশে প্রতিষ্ঠা করব, গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব। আবার আমি যদি গিয়ে সেই নির্বাচনের দিন আমি গায়ের জোর অ্যাপ্লাই করি অথবা আমি নিয়ম ভঙ্গ করে কিছু করি, তাহলে তো কথায় আর কাজে মিল থাকলো না। সংলাপে সিইসি বলেন একটি সুন্দর নির্বাচন আয়োজনে মূল ভূমিকা রাখবে দলগুলোই। তৃণমূল আপনাদের বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়, সরাসরি প্রভাবিত হয়, তা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করবেন, একটা ভূমিকা রাখবেন। আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে। আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই, একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন, আমরা সেই আশাটা করি। আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর আচরণবিধি মেনে চলা বেশি গুরুত্বপূর্ণ বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলে কিভাবে আমরা একটা সুন্দর। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দিতে মব ভায়োলেন্সের চেষ্টা হয়েছে, অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেছেন বিশ্ব দৃষ্টি ভিন্ন খাতে নেয়াই ছিল এর মূল উদ্দেশ্য। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও জানিয়েছেন সংসদ নির্বাচনে গণতান্ত্রিক মোর্চা গঠন করবে বিএনপি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টার। ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি নামের গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এতে যোগ দেন দলটির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য সহ যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা বলেন বাংলাদেশে কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। এখনো পর্যন্ত আমরা দেখছি অনেকে দড়ি টানাটানি করবার চেষ্টা করছেন। সরকারকে পরিষ্কার করে বলতে চাই, আপনারা সিরাতুল মুস্তাকিমে হাঁটেন, সিধা রাস্তায় হাঁটেন। আমরা কিন্তু এখনো কঠিন সময়ে দাঁড়িয়ে আছি, যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা। এই সংগ্রাম কিন্তু চলবে ভবিষ্যতে। কাজেই আমরা খুব বেশি এটা নিয়ে আশাহত হবা অথবা দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। বিএনপি মহাসচিব বলেন মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মব ভায়োলেন্স চলছে, এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ। এদিকে সংস্কার নিয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। আগামী নির্বাচনে জয়ের জন্য একটি মোর্চা গঠনেরও দেন বিএনপি মহাসচিব। আজকে নির্বাচন আসছে, বিএনপির উপরে দায়িত্ব বেশি পড়তেছে এবং বিএনপিকে সত্যিকার অর্থেই এমন একটা মোর্চা গড়ে তুলতে হবে যে মোর্চা গণতন্ত্রের জন্য লড়াই করেছে অতীতে,
লড়াই করবে এবং গণতন্ত্র এখানে প্রতিষ্ঠানের রূপ দেবে। এই মোর্চাই আমাদেরকে এখানে করতে হবে। দেশের সবকিছুতেই এক ধরনের হতাশা চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায়, আমরা কিছুতেই সেটাকে মেনে নেব। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে হত্যা এবং নির্যাতনের ঘটনায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। এই রিপোর্ট জাতীয় আর্কাইভ এবং সরকারি পাবলিক লাইব্রেরি সহ রাষ্ট্রীয় সংরক্ষণাগারে রাখার নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত। আর জাতিসংঘ প্রতিবেদনটিকে জুলাই বিপ্লব ২০২৪ হিসেবে গেজেট প্রকাশ করতে হবে। রায়ের বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদন অনুযায়ী জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় ১৪০০-র বেশি ছাত্র জনতা, শিশু ও নারী মারা যান। এই প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা দিয়ে গত ২১শে আগস্ট রায় দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চে ঘোষিত ১৪ পৃষ্ঠার লিখিত রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদের করা রিটে জুলাই মানবতা বিরোধী অপরাধের বিচার এবং জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা করার রুল নিষ্পত্তি করা হয়েছে। রিটকারী আইনজীবী বলেন, এটি একটি ঐতিহাসিক দলিল। সেই রায়তে ওনারা ৪টা অবজারভেশন দিয়ে এটাকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করেছেন। প্রথমত ওনারা বলেছেন ব্যাপক এবং পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই কারণে এটার গুরুত্ব এবং এটার ব্যাপকতা অনেক বেশি। যেটা ওখানে বলা হয়েছিল ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, এর মধ্যে ছাত্র জনতা, সাধারণ মানুষ সহ অনেকেই ছিল। দ্বিতীয় যেটা পর্যবেক্ষণে এসেছে সেটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি এবং বিশ্বাসযোগ্যতা। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে জাতীয়ভাবে সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন আদালত। আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের তথ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তথ্য মন্ত্রণালয় এবং সেটাকে যথাযথভাবে আর্কাইভ করার কথা বলা হয়েছে এবং এটা ডিজিটাল প্ল্যাটফর্মে যেই জায়গায় এটা সংরক্ষণ করা যায় সেটার কথা বলা হয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছেন ওই প্রতিবেদনকে জুলাই বিপ্লব ২০২৪ হিসেবে গেজেট আকারে প্রকাশ করতে হবে। এই রায় ৩ মাসের মধ্যে বাস্তবায়ন করতে বলেছে উচ্চ আদালত। সৈকত সাদিক, ৭১, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যে প্রশ্ন তুলেছে তার সাথে একমত নন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর বলছেন আত্মপক্ষ সমর্থনে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে আসামিদের। আর সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর মত, বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল। ময়নুল মারুফের প্রতিবেদন। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই মানবতাবিরোধী অপরাধে পলাতক শেখ হাসিনার বিচারকে স্বাগত জানালেও বেশ কিছু প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ বলছে জুলাই হত্যাকাণ্ডের দায়ে মূল আসামির বিচার, শহীদ ও আহত পরিবারের জন্য বিশেষ অধ্যায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে বিচার হয়েছে তাড়াহুড়ার মধ্য দিয়ে, প্রমাণ যাচাইয়ে যথাযথ সুযোগ পায়নি আসামিপক্ষ। জাতিসংঘের মানবাধিকার সংস্থার মত, আসামিদের অনুপস্থিতিতে বিচার, আত্মপক্ষ সমর্থনের সুযোগ সীমিত থাকা, আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করার কথা। হিউম্যান রাইটস ওয়াচও একই রকম যুক্তি তুলে ধরে বলছে রাজনৈতিক প্রভাব ও প্রক্রিয়াগত ত্রুটির কথা। আমি সন্তোষ প্রকাশ করছি। তবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুকের মতে শেখ হাসিনার অপরাধ প্রমাণে যথেষ্ট তথ্য প্রমাণ হাজির করা হয়েছে। তবে আসামিপক্ষে আইনজীবী নিয়োগে আরেকটু সচেষ্ট হওয়া যেত বলে মত তার। সারা পৃথিবীর অনেকগুলো দেশে মৃত্যুদণ্ড এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনে এগুলো মৃত্যুদণ্ড অ্যালাউ করে না। ওই পার্সপেক্টিভে তারা একটা সমালোচনার জায়গায় সমালোচনা করেছেন। আর এটিও তো সত্য যে স্টেট ডিফেন্সটা আরেকটু হওয়া উচিত ছিল, একজনের জায়গায় 2 জন দিতেন, 3 জন দিতেন, তাহলে একটু ভালো হতো। প্রসিকিউশন বলছে বিচার ছিল রাজনৈতিক প্রভাব মুক্ত। বলেন আসামিদের হাজির করতে আইন অনুযায়ী সব রকম চেষ্টাই করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার আইনের একটা অ্যামেন্ডমেন্ট করে, এই অ্যামেন্ডমেন্ট করে অনুপস্থিতিতে বিচারের বিধান সংযোগ করে। কাজে এই বিধানটা ওই সময়কার সরকার কর্তৃক প্রবর্তিত। এখন এই অপরাধগুলো সংগঠিত হয়েছে জুলাই মাসের 24 সালের জুলাই মাস, এখন 25 সালের নভেম্বর মাস। 14 মাসের বিচার যদি খুব দ্রুত হয়ে থাকে তাহলে আমার বলার কিছু নাই।
এ সময় তিনি আরো বলেন, আসামিরা পলাতক থাকলে স্বাধীনভাবে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের সুযোগ নেই। যতক্ষণ না তিনি ট্রাইব্যুনালে হাজির হতেন তার আগে পর্যন্ত ওনার কোনো এখতিয়ার থাকবে না আইনজীবী নিয়োগে। তো উনি হাজিরই হননি, কাজে ওনার পছন্দের আইনজীবী নিয়োগ হওয়ার কোনো প্রশ্ন নাই। এরপরেও তার পক্ষে কে ওকালতি করবেন, কে আইনজীবী নিয়োগ হবেন, সেটাই আইনে ওনাদের প্রবর্তিত আইনই বলে দেওয়া আছে যে অনারেবল ট্রাইব্যুনাল লয়ার ঠিক করে দেবে। বিচারের স্বচ্ছতা আনার অংশ হিসেবে বাংলাদেশে বিচার ব্যবস্থার ইতিহাসে এবারই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস থেকে সরাসরি সম্প্রচার করা হয় বিচার প্রক্রিয়া। with only one sentence. মাইনুল মারুফ, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সামরিক বাহিনীর কোর্স গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসসিএসসি কোর্সের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বাংলাদেশ সহ ২৪টি দেশের সামরিক বাহিনীর তরুণ কর্মকর্তাদের মধ্যে সনদ তুলে দেন তিনি। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করেন। সেনাবাহিনী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিল উল্লেখ করে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। Interim government decided to continue to bring law and order with the support from the police and armed forces. It was not easy either. Their armed forces stood behind them. So I want to thank the armed forces of Bangladesh and their leaders for making this very quick decisions to stay with the people. Can we give a big applause for our army and their leaders? এবারের জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি। So now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police, and law enforcing agencies, all types. Because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very, very peaceful kind of celebration, mood of happiness and being together, still expressing their own desires and aspirations. এবারের কোর্সে অংশ নেয় বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক সহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে নিরাপত্তার কোনো শঙ্কা নেই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি জানিয়েছেন, গতবারের মতো এবারও জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ হচ্ছে না। আর গত মধ্যরাতে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া সাংবাদিককে তুলে নেওয়া প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শারমিন নীরা জানাচ্ছেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বার দেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছে সরকার। প্রতি বছর এই দিবসটিকে ঘিরে সরকারের তরফ থেকে নেওয়া হয় নানা কর্মসূচি। অন্তর্বর্তী সরকারের প্রথম মেয়াদে বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠান ছিল না, এবারও থাকছে না। আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান একথা। তবে উদযাপনকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই, সব কর্মসূচি আগে যেভাবে এখনো একইভাবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় না, এবারও আমাদের প্যারেড হবে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই। গ্রেফতারি পরোয়ানা ছাড়া মঙ্গলবার রাতে এক সাংবাদিককে তুলে নেওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। জিনিসটা আপনার কাছে আমি প্রথম শুনলাম, আমি ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে। শারমিন নীরা, ৭১, ঢাকা। বিএনপির মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট প্রার্থীদের কেউ কেউ এনসিপিতে যোগ দিচ্ছেন, এমন মন্তব্য দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের। ৭১কে একান্ত সাক্ষাৎকারে সার্জিস জানিয়েছেন, এনসিপির চূড়ান্ত প্রার্থী তালিকায় বিএনপির শীর্ষ নেতার পাশাপাশি তালিকায় আছে
জামাতের মনোনয়ন বঞ্চিত নেতারাও। আর বড় দুটি দলের মধ্যে জুলাই সনদে হায়ের পক্ষে যে দল থাকবে তাদের সাথেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট করবে বলেও জানিয়েছেন তিনি। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। এনসিপির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিদিনই নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন কিনছেন প্রার্থীরা। স্লোগানে স্লোগানে মুখরিত অবস্থার এমন পরিবেশ থাকবে ২০ নভেম্বর পর্যন্ত। ওই দিন মনোনয়ন বিক্রি শেষ হবে। এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা পড়েছে ১১০০রও বেশি। ২১ ও ২২ নভেম্বর একই আসন থেকে যারা একাধিক মনোনয়ন ফর্ম কিনেছেন তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। চলতি মাসেই প্রকাশ করা হবে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা। ২১-২২ সাক্ষাৎকার বোর্ড গঠন করা হবে এবং যারাই আমাদের কাছ থেকে মনোনয়ন ফর্ম নিয়েছেন, জমা দিয়েছেন, তাদের সাথে আমরা কথা বলবো, জানার চেষ্টা করবো এবং একসাথে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একসাথে কাজ করব। এনসিপির চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকছে বড় চমক। বিএনপির একাধিক হেভিওয়েট প্রার্থীকে দেখা যাবে এনসিপির ওই তালিকায়। এনসিপির প্রার্থী তালিকায় থাকছে জামায়াতেরও বঞ্চিত প্রার্থীদের নাম, বলছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিএনপি তাদের জায়গা থেকে ২৩৭টি আসনে মনোনয়ন দিয়েছে। এই ২৩৭টি আসনের মধ্যে অন্তত ৩৭টি আসনে এরকম আছে যে আসনগুলোতে বিএনপির ওই ক্যান্ডিডেট ওই জায়গায় তৃতীয় অবস্থানে থাকবে, বিএনপির মধ্যেই তৃতীয় অবস্থানে থাকবে, এবং যিনি প্রথম অবস্থানে থাকতেন বিএনপির মধ্যে তাকে দেওয়া হয় না বিভিন্ন কোরামের কারণে বা বিভিন্ন ধরনের ইকুয়েশনের কারণে। তারা এনসিপির সাথে তাদের জায়গা থেকে যোগাযোগ করেছে এবং তাদেরকেও আমরা আশা করি যে আগামীর মনোনয়নে একটা বড় চমক হিসেবে বাংলাদেশের মানুষ দেখতে পাবে এনসিপির হয়ে। নির্বাচনের আগে বড় দুটি দলের যে কারো সাথে এনসিপির জোটের সম্ভাবনার কথাও জানান তিনি। বিএনপি বা জামাতের যারাই জুলাই সনদে হায়ের পক্ষে থাকবে তাদের সাথেই জোট করবে দলটি। বিএনপি বা জামায়াত বাংলাদেশের সবচেয়ে বড় যে দুইটি রাজনৈতিক দল, আমরা তাদের সাথে যদি এনসিপি অ্যালায়েন্সে যায় তার পূর্ব শর্ত হচ্ছে যে এই যে জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে তাদেরকে থাকতে হবে। তফসিল ঘোষণার আগেই দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন বলেও জানান সার্জিস আলম। তাদের জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের দ্বার যেমন উন্মুক্ত, তাদের জন্য এনসিপির দ্বারও উন্মুক্ত। রাশেদ আনিস, ৭১, ঢাকা। মিরপুর কেন্দ্রিক 4 স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসীদের নির্দেশেই পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে জানিয়েছে র্যাব। দুপুরে হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তারের পর এক ব্রিফিংয়ে র্যাব আরও জানায়, রাজনৈতিক কোন্দল এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই পরিকল্পিত এই হত্যাকাণ্ড। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। রাজধানীর আলোচিত গোলাম কিবরিয়া হত্যা মামলার দুই আসামি অবশেষে র্যাবের হাতে ধরা। সোমবার রাতে সাভারের বিরলিয়া ও টঙ্গীর মাজারবস্তি এলাকায় পৃথক অভিযানে গ্রেফতার করা হয় আসামি সোহেল ওরফে পাতা সোহেল এবং শীর্ষ সন্ত্রাসী সুজন বকপোরাকে। র্যাব বলছে, রাজনৈতিক কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। বড় অঙ্কের টাকা লেনদেনও হয়েছে এ হত্যার পেছনে। উক্ত ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই। এছাড়াও তারা জানায় যে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত করার পিছনে একটি সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করে যাতে একটি মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়। র্যাব আরও জানায়, গ্রেফতার সোহেল ও সুজন মিরপুর কেন্দ্রিক নবগঠিত সন্ত্রাসী গ্রুপ 4 স্টারের সক্রিয় সদস্য। মিরপুরের বিভিন্ন অপরাধে অস্ত্র সরবরাহ ও গ্যাং অপারেশনেও জড়িত ছিল তারা। উক্ত আসামিগণ পেশাদার হত্যাকারী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য যে উক্ত হত্যাকাণ্ডের এজাহারনামীয় আসামি মোহাম্মদ মনির হোসেন ওরফে পাতা সোহেলের নামে একাধিক হত্যা, ডাকাতি, মাদক সহ পল্লবী থানায় মোট 8টি মামলা রয়েছে। গোলাম কিবরিয়া হত্যা মামলায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব। তাদের একটা মদত রয়েছে বলে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। 3 ঘন্টার চেষ্টায় গাজীপুরের শ্রীপুরে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বেলা 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এর আগে বুধবার দুপুর 1টায় ধোঁয়া দেখতে পান কারখানার শ্রমিকরা। তারা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।
পরে মাওনা ফায়ার স্টেশনের 2টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে, কিন্তু আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও 7টি ইউনিট। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছেন কুষ্টিয়ার নারীরা। তাদের সাথে কথা বলে জানা গেছে নানান প্রত্যাশা আর শঙ্কার কথা। এবারে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে তাদের যেমন শঙ্কা রয়েছে, ঠিক তেমনি একটি দায়িত্বশীল সরকার গঠনের ক্ষেত্রে তাদের দাবি নারীদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির। শাহিন আলীর তথ্য এবং ছবিতে বানানো প্রতিবেদনে জানব নারীদের ভাবনার কথা। কুষ্টিয়ার ৬টি উপজেলা নিয়ে গঠিত 4টি সংসদীয় আসনে এবার ভোট দেবেন 14,25,990 জন ভোটার, যার মধ্যে 7,14,243 জন নারী। এই নারী ভোটাররা এবার আগ্রহী হয়ে উঠেছেন নির্বাচন নিয়ে। ভোট নিয়ে চলছে হিসেব নিকেশ, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও চলছে বিশ্লেষণ। তবে অনেকেই নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। ভোট কেন্দ্রে যাবার আগ্রহ থাকলেও নানা শঙ্কায় পিছিয়ে আসছেন। শঙ্কার পাশাপাশি প্রত্যাশা কম নয় নারী ভোটারদের। তাদের মতে, একটি দায়িত্বশীল সরকার গঠনের ক্ষেত্রে নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারা বলছেন, এমন একটি দেশ চান যেখানে নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে, নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। রাস্তায় চলাচল করাটাই যেন হয় জীবন গেল তো গেলই, কিন্তু যদি বেঁচে থাকি তাহলে কি হচ্ছে, মুখ লুকানো লাগছে। ভোট কেন্দ্রে গিয়ে আমরা পরিবারের সাথে সবাই মিলে ভালোভাবে ভোট দিয়ে আসতে পারি, এরকম নির্বাচন পরিস্থিতি এবার আমরা চাচ্ছি। এখানকার নারীরা আর ঘরে বসে থাকতে চান না। নারীরা চান উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে, যেন পরিবারের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতেও অবদান রাখতে পারেন। আর তাদের সেই লক্ষ্য পূরণে নির্বাচিত সরকারের সহযোগিতা দাবি তাদের। আমাদের যেন সরকার পাশে থাকেন এবং আমাদের নারী উদ্যোক্তাদের সবকিছু একটু সহজভাবেই করে দেয়। নারীদেরকে কোনো রকম যেন পিছিয়ে না রাখা হয়, একটা নারীকে তার কর্মক্ষেত্রে পুরুষের সমান অধিকার দেওয়া উচিত। আমাদের আগামী যে সরকার আসবে সেটা এই বাজারের বিষয়গুলোর জন্য তারা মাথায় রেখে এই মানুষের প্রত্যেকটা জিনিস ক্রয় ক্ষমতার ভিতরে রেখে বাজারটাকে নিয়ন্ত্রণে রাখে। এদিকে জেলার নারী নেত্রীরা বলছেন, নারীদের জন্য অগ্রাধিকারমূলক কর্মসংস্থান ও আর্থিক সুযোগ বাড়ানো জরুরি, যেন তারা পিছিয়ে না পড়েন। আগামী দিনে সরকারের কাছে একটাই প্রত্যাশা, আপনারা কর্মসংস্থান বাড়িয়ে দেন, এমন কোনো কারখানা বা কর্মসংস্থান তৈরি করেন মেয়েরা যারা পিছিয়ে পড়ে আছে তারা যেন পেটে ভাতে খেতে পারে, তারা যেন অবহেলিত হয়ে পিছিয়ে আর না যায়। সর্বোপরি নারীর সম্মান আর অধিকার রক্ষায় যারা কাজ করবেন তাদেরকেই নির্বাচিত করতে চান কুষ্টিয়ার নারী ভোটাররা। নূর তাজবিন নীর, ৭১। নিয়ন্ত্রক সংস্থার নীতি জটিলতার কারণে ভালো কোম্পানি বাজারে আসতে আগ্রহী হচ্ছে না। এজন্য বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়নে দীর্ঘমেয়াদী সংস্কারের আহ্বান জানিয়েছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। আর ডিএসসি টাওয়ারে পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের নিয়ে সেমিনারে আলোচকরা এসব কথা জানিয়েছেন। অর্থনীতিতে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিপরীত পথে বাংলাদেশ। কেননা গেল ১.৫ দশকে কারসাজি আর কেলেঙ্কারিতে পুঁজি খুঁয়েছেন অনেকে, আস্থা হারিয়েছেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। এছাড়া গত ২ দশকে যেসব কোম্পানি তালিকাভুক্ত হয়েছে তার বেশিরভাগই ছিল রুগ্ন। অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিলেও ১ বছরে বাজারে আসেনি নতুন কোনো আইপিও। এ সংক্রান্ত নীতিমালা নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, আইনি বাধ্যবাধকতায় বাজারে আসছে না ভালো কোম্পানি। তাই বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বক্তাদের। হাজার হাজার ডাইরেক্টিভ, কিভাবে আইপিও আছে? আপনি তো সকলের স্বাধীনতা কাজ করে দিচ্ছেন। ইনিশিয়াল পাবলিক অফার, পাবলিকের জন্য যে অফারটা করা হয়েছে সেখানে আমরা বললাম কি ৫০,০০০ টাকা করে শেয়ার থাকতে হবে। এটা কোনোদিন হয়? আলোচকরা বলেন, বাজারে গতি আনতে অন্তর্ভুক্ত করতে হবে ভালো মৌলভিত্তিক প্রতিষ্ঠান। এছাড়া বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংক ঋণ সহজ করা ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেন বক্তারা। আমরা এমন একটা আইপিও রেগুলেশন করতে চাই যাতে আমাদের এই যে পুঁজিবাজারের এখন যে অবস্থা সেই জায়গা থেকে বের হয়ে এসে আমরা একটা
এফিশিয়েন্ট, ট্রান্সপারেন্ট অ্যান্ড ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট, যেটা আমাদের অর্থনীতির জন্য সহযোগী বা প্রধান ভূমিকা পালন করবে। স্টক এক্সচেঞ্জ শুড বি এম্পাওয়ার্ড। এখানে স্টক এক্সচেঞ্জের রোলটা কি করা? স্টক এক্সচেঞ্জ বাংলাদেশে কি কাজ করে? মানে কাজ করতেই তো দেওয়া হচ্ছে না, তাহলে স্টক এক্সচেঞ্জের কাজ কি? ইটস জাস্ট ফ্যাসিলিটেটিং এ ট্রেডিং প্ল্যাটফর্ম। তা আপনারা স্টক এক্সচেঞ্জকে এখনো অ্যাকোমোডেট করছেন না। তো এটা আমার মনে হয় যে ওপেননেসের প্রথম যেই ব্যারিয়ার, সেটা হচ্ছে যে আমরা অ্যাকোমোডেট করছি না যারা মেইন স্টেক হোল্ডার। বাজারকে গতিশীল করতে প্রাইমারি মার্কেটকে আরও উন্নত করার কোনো বিকল্প নেই বলে মত দেন বক্তারা। আমাদের এই আইপিও রুল যখন ফাইনাল হয়নি, আপনারা ঠান্ডা মাথায় আমরা বসি। মইনুল হাসান, ৭১, ঢাকা। নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জ্বালানি সংকট মোকাবেলা করা। ইআরএফ আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ম তামিম। তিনি জানিয়েছেন, আগামী ২-৩ বছরে ভয়াবহ সংকটে পড়বে দেশ, ফলে কঠিন হবে ব্যবসা বাণিজ্য চালানো। এ সময় দীর্ঘমেয়াদী জ্বালানি নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রাকিব আল জাবেদের প্রতিবেদন। পরিবেশের উন্নয়ন, সমৃদ্ধি ও বিদ্যুৎ খাত নিয়ে আলোচনা হলেও ঘুরে ফিরে গুরুত্ব পায় জ্বালানি সংকট। ইআরএফ ও পলিসি এক্সচেঞ্জের যৌথ আয়োজনে বক্তারা তুলে ধরেন সরবরাহ ব্যবস্থা ও নীতিগত দুর্বলতার নানা দিক। শুরুতেই সোলার প্যানেল প্রতিস্থাপনের নানা সংকটের কথা জানান বিজিএমইএ সভাপতি। বলেন, বিনিয়োগ ও ব্যবসার নিশ্চয়তায় সরকারের উচিত বাস্তবায়নযোগ্য জ্বালানির নীতি প্রণয়ন করা। Unfortunately, again, policy for inverter or panel, the taxes are only 1%, but allied products, this is taxes is more than 50% or 58%, and that is creating a lot of confusion. Looking ahead again, Bangladesh is at a pivotal moment as we transition into a more efficiency-driven, diversified and sustainable energy future. Unlocking private capital is not optional. It is essential. Power is maybe one of the most important sector. So, unfortunately, there is no representative from the government. সেমিনারে এফবিসিসির সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে ভালো রাজনীতির চর্চার উপর গুরুত্ব দেন। বলেন, রাজনীতিবিদ সুশীল সমাজের পাশাপাশি ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দিতে হবে সরকারকে। আর ক্ষমতায় এলে জ্বালানি খাতের উন্নয়নে নিজেদের পরিকল্পনার কথা জানান বিএনপি ও জামাতে ইসলামের প্রতিনিধিরা। আর জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম বলেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে বছর তিনেকের মধ্যে ভয়াবহ সংকটে পড়বে পুরো দেশ। কম্বাইন্ড এফোর্ট বিটুইন বিজনেস কমিউনিটি, civil society and the politician, if they can get together, unite our country in one or the other, most likely we will be able to achieve our goals. Beyond our political interest, let's build Bangladesh together for a sustainable and eco-friendly growth where there will no more corruption-ridden projects, where there will be more accountability. সমস্ত এক্সপার্টদেরকে এখানে ইউজ করব, কারণ আমরা জানি যে এই সেক্টরটাই হলো বাংলাদেশকে ফাইন্যান্সিয়ালি ডেভেলপ করার একটা সেক্টর। The greatest challenge I'm telling you for the next government is going to be the energy sector, because we don't have sustainable energy supply path, and no indigenous energy is being tapped. নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতির কথা উঠে আসে সেমিনারে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।